নমস্কার বন্ধুরা, কথার গল্পের আরও একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদনে আপনি শুনবেন লেখিকা তনুজা রাহার কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প তারানাথ ও গোবিন্দপুরের পিশাচ। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভালো লাগবে। ভয়েস রেকর্ডিং সিড স্টুডিও, পোস্টার ডিজাইন চিত্রায়ন, মিক্সিং এডিটিং এবং প্রযোজনায় রাজেশ। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও গোবিন্দপুরের পিশাচ। দিনটা রবিবার। সকাল থেকেই যেন আকাশের মুখ ভার। শ্রাবণ মাসের শুরু। হাওয়া নেই বলে গুমোট গরমে প্রাণ একেবারে অতিষ্ঠ। আকাশ কালো মেঘে ঢেকে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। দুপুরের খাবার পর আর ঘরে থাকতে ইচ্ছে হলো না। তারানাথের বাড়ি যাওয়ার জন্যে মনটা বড় ছটফট করছে। কাজের ব্যস্ততার কারণে অনেক দিন ওইদিকে যাওয়া হয়নি। তারানাথের মুখে অনেক দিন গল্প শোনা হয়নি। এরম বৃষ্টি বাদলার দিনে ওনার গল্প শুনতে বেশ লাগে। অগত্যা ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম কিশোরীর মেসের উদ্দেশ্যে। সেখানে পৌঁছতে মিনিট 15 সময় লাগলো। কিশোরীর দরজায় টোকা দিতেই কিশোরী বেরিয়ে এলো। বলল, কি হে, এই ভর দুপুরে কি মনে করে? আমি বললাম, চলো চলো, তৈরি হয়ে নাও, তারানাথের বাড়ি যাব, বৃষ্টি এসে পড়বে এখনই। কিশোরী তৈরি হয়ে বেরিয়ে এলো। মটলেনে পৌঁছে তেলে ভাজার দোকান থেকে গরম গরম ফুলুরি আর বেগুনি কিনলাম। তেলে ভাজা তারানাথের খুব পছন্দ। দেখলাম কিশোরীও এক প্যাকেট পাসিং শো কিনল। তারপর যথা সময়ে তারানাথের বাড়ির সদর দরজায় ধাক্কা দিতেই চারি এসে দরজা খুলে দিল। চারি বলল, আসুন কাকাবাবুরা, বাবা ঘরে বসে কি একটা পুঁথি পড়ছে। আপনারা ঘরে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। আমি চারির হাতে তেলে ভাজার ঠোঙাটা দিলাম। তারপর ঘরে এসে নড়বড়ে তক্তপোষে আরাম করে বসলাম। তারানাথের সামনে আমরা সিগারেট খাই না, তাই তার অবর্তমানে আমরা একটা করে সিগারেট ধরালাম। তিন চারটে টান দেবার পর তারানাথের পায়ের আওয়াজ পেলাম। আমরা তাড়াতাড়ি সিগারেট নিভিয়ে জানালা দিয়ে ফেলে দিলাম। এমন সময় ঝমঝম করে বৃষ্টিটা নেমে গেল। তারানাথ এসে তক্তপোষে বসলেন। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা তার দিকে এগিয়ে দিল। প্যাকেটটা হাতে নিতেই তার মুখে একটা প্রফুল্লের হাসি ফুটে উঠল। তারানাথ বলল, এই তোমরা এলেই সিগারেট খাওয়ার সুযোগ হয়, নইলে হুকোই খাই আমি। সিগারেটটা শেষ করে তারানাথ ভেতরে চলে গেলেন চায়ের ফরমাশ করতে। বাইরে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। তারানাথ আবার এসে নড়বড়ে তক্তপোষে বসে বললেন, আজ আকাশের অবস্থা দেখেই মনে হচ্ছিল তোমরা আসবে। দেখো, ঠিক চলে এলে। তা অনেক দিন পর তোমরা এলে, খুব ভালো লাগছে। এমন সময় চারি 3 কাপ চা আর বড় বাটিতে করে 1 বাটি আম তেলে মাখা মুড়ি সঙ্গে তেলে ভাজা দিয়ে গেল। তারানাথের মেয়ে চারি খুব লক্ষ্মী মেয়ে, তার স্বভাবও খুবই নরম। তারানাথ বলল, নাও নাও, তাড়াতাড়ি চা শেষ করো, ঠান্ডা হয়ে যাবে যে। চা শেষ করে মুড়ি খেতে খেতে বললাম, এই বর্ষার বিকেলে একটা গল্প শোনান না ঠাকুরমশাই। আপনার গল্প না শুনলে বৃষ্টির দিনটা ঠিক জমে না। আচ্ছা ঠাকুরমশাই, ছেলেবেলার কথা আপনার মনে পড়ে না? আমার প্রশ্ন শুনে তারানাথের চোখ দুটি কিছুক্ষণের জন্য উদাস হয়ে গেল। মুখে যেন একটু বিষণ্ণতার ভাব খেলে গেল। তারপর ধীর কণ্ঠে তিনি বললেন, মনে পড়ে বই কি ছেলেবেলার কথা।
মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদার স্নেহ ভালোবাসা সে কি ভোলা যায়? ছেলেবেলায় বন্ধু বান্ধব খুব একটা ছিল না, একা একাই ঘুরে বেড়াতাম আমি, সেটাই বেশি ভালো লাগতো। এমন বর্ষার দিনে জলে ভরা মাঠে ঘাটে ছিপ দিয়ে মাছ ধরতাম, গাছতলায় বসে সারাটা দুপুর কাটিয়ে দিতাম। যাক, সেসব দিনের কথা, সেসব ভেবে আর কি হবে। আমি বললাম, ঠাকুরমশাই, এবার একটা গল্প বলুন, বৃষ্টি তো চট করে ধরবে বলে মনে হচ্ছে না। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে তারানাথ বলল, শোনো তবে একটা ঘটনা বলি তোমাদের। তখন আমি সন্ন্যাসী হবার জন্য ঘর ছেড়েছি, পথে পথে ঘুরে বেড়াতাম। কোথাও কোনো সাধু সন্ন্যাসী দেখলে সেখানে থেকে যেতাম কটা দিন। সাধু সঙ্গ করতে আমার খুব ভালো লাগতো, তাদের কথা শুনতাম, তাদের অনেক কাজও করে দিতাম। এভাবেই কিছুদিন থাকার পর আবার বেরিয়ে পড়তাম। এক স্থানে বেশি দিন আমার মন টিকত না। সাধক ভণ্ড বুঝতে পারলেই ওই দিন দুয়েক পরেই কেটে পড়তাম আর কি। নিম্নস্তরের সাধক যারা অপরের ক্ষতির জন্য অথবা নিজের স্থূল ইচ্ছা পূরণের জন্য তন্ত্রবিদ্যার চর্চা করে, তাদের সাথে থাকতে আমার ইচ্ছে হতো না। যাই হোক, এভাবে ঘুরতে ঘুরতে একদিন একটি গ্রামে এসে পড়লাম। গ্রামের নাম জিজ্ঞাসা করে জানতে পারলাম গ্রামের নাম হলো গোবিন্দপুর। গ্রীষ্মকালের দুপুর, পিপাসায় আমার গলা শুকিয়ে একেবারে কাঠ, খিদেও পেয়েছে। সেই আগের দিন রাতে খেয়েছিলাম, তারপর ভোর রাত থেকে তো হেঁটেই চলেছি। গ্রামের ভেতর কিছুটা হাঁটার পর একটি বাড়িতে ঢুকে পড়লাম। বাড়ির অবস্থা দেখে মনে হলো বেশ সম্পন্ন গৃহস্থ বাড়ি। টিনের চালা দেওয়া কাঁচা বাড়ি, একপাশে বড় গোয়াল ঘর, বড় উঠোন। আমি গৃহস্বামীকে উদ্দেশ্য করে ডেকে জল চাইলাম। একটি মেয়ে এসে আমায় দাওয়ায় বসতে বলল। বোধহয় বাড়ির লোকেরা মধ্যাহ্ন ভোজন করছে তখন। কিছুক্ষণ পরই গৃহস্বামী এসে আমার পাশে বসল। আমার পৈতে দেখে বলল, আপনি ব্রাহ্মণ? এই গাঁয়ে তো আপনাকে আগে দেখিনি। আপনার নাম কি? আমি বললাম, আমার নাম তারানাথ, তারানাথ চক্রবর্তী। এই গাঁয়ে আমি নতুনই এসেছি। আমার বাড়ি বাঁকুড়া জেলায়। আমি গৃহত্যাগী, পথে পথে ঘুরে বেড়াই। যখন যেখানে জায়গা পাই রাতটুকু কাটিয়ে দিই, সকালে আবার পথ চলা শুরু করি। আমি এখন খুব তৃষ্ণার্ত, একটু জল পেলে খেয়ে আবার বেরিয়ে পড়ব। না না, তা হয় নাকি? আপনি ব্রাহ্মণ মানুষ, আমার অতিথি। শুধু জল খেয়ে চলে গেলে আমার অকল্যাণ হবে। আমার নাম রমাপতি ঘোষাল। 3 পুরুষ ধরে এই গাঁয়ে আছি। 3 পুরুষের ব্যবসা আমাদের। এরপর তিনি একটি ছেলেকে জল আনতে বললেন। একটি 16-17 বছরের ছেলে জল আর একটি ছোট থালায় বাতাসা এনে দিল। খাওয়া হলে পর রমাপতি বললেন, আমাদের ওই কুয়ো আছে, ওই কুয়ো তলায় গিয়ে আপনি স্নান সেরে নিন। আমি নতুন ধুতি পাঠিয়ে দিচ্ছি, তারপর কিছু খেয়ে নিন। আমাদের হাতের রান্না তো আপনাকে দিতে পারি না। আপনি একটু ফলার করে এই বেলা বিশ্রাম করুন দয়া করে, বিকেলে কথাবার্তা হবে। রমাপতির কথা মতো আমি স্নান সেরে নতুন ধুতি পরলাম। শরীরটা বেশ ঝরঝরে বোধ হলো। রমাপতি একটা বড় কাঁসার বাটিতে দুধ, চিড়ে, আম আর কলা রেখে বলল, এই সামান্য আহার করে নিন ঠাকুরমশাই। আমার একটু লজ্জাই করছিল। মনে হলো আমি হঠাৎ এসে এদের বিব্রত করলাম। খিদেও ছিল পেটে, অগত্যা ফল আর সারলাম। বাড়ির পূব দিকের একটি ঘরে আমার বিশ্রামের ব্যবস্থা করা হলো। স্নান আর পেট ভরে খাবার পর ক্লান্ত শরীরে ঘুম এসে গেল। ঘুম যখন ভাঙল তখন সূর্যের আলো ম্লান হয়ে এসেছে। এমন সময় রমাপতি এসে আমার পাশে বসলেন।
আমি জিজ্ঞাসা করলাম, কিসের ব্যবসা আপনাদের? গঞ্জে আমাদের চাল কল আর চিনির কল আছে। আমার ঠাকুরদা এই গাঁয়ে এসে ব্যবসা শুরু করেছিলেন। সেই ব্যবসাকে আমার বাবা বাড়িয়ে তোলেন। বাবা গত হওয়ার পর আমি ব্যবসার হাল ধরি। আমার দুটি মেয়ে আর একটি ছেলে আছে। বড় মেয়েটির বিয়ে দিয়েছি পাশের গাঁয়ে। ছোট ছেলে আর ছোট মেয়েটি স্কুলে পড়ে। কথাগুলো শুনতে শুনতে আমার যেন রমাপতিকে কেমন বিষণ্ণ মনে হলো। মনে হলো সে যেন কোনো এক সমস্যায় পড়েছে। আমি বললাম, ঘোষাল মশাই, কিছু যদি মনে না করেন তাহলে জিজ্ঞাসা করি, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? অবশ্য আপনার আপত্তি থাকলে বলতে হবে না। না না ঠাকুরমশাই, আপনাকে বলতে কোনো আপত্তি নেই। ঈশ্বর বোধহয় আপনাকে আজ আমার এখানে পাঠিয়েছেন। কি বলবো ঠাকুরমশাই, খুবই সমস্যার মধ্যে আছি। আপনাকে বলে একটু হালকা হই। আমাদের পাশের পাড়া হলো ঘোষাল পাড়া। বেশ কয়েক ঘর ঘোষালদের বাস। ওই পাড়ার সতীশ ঘোষালের সাথে আমার যৌবনকাল থেকেই বন্ধুত্ব। ধান ভাঙাতে আমার চাল কলে আসতো, বসে গল্প গুজব করত। তখন থেকেই আমাদের বন্ধুত্ব। অনেক জমি জমার মালিক সে। গঞ্জের বড় বড় দুখানা দোকান। সতীশ ঘোষালকে একদিন বাড়িতে নিমন্ত্রণ করলাম। আমার বড় মেয়েকে দেখে ওনার ভালোই লাগলো। বাবা হয়ে বলছি, আমার বড় মেয়েটি দেখতে শুনতে ভালো, উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছে। তা সতীশ একদিন বলল, আপনার মেয়েটির সাথে আমার ছেলের বিবাহ হলে বেশ হয়। ছেলেটি তখন কলেজে পড়তো। ছেলেটিকে আমি দেখেছি, ভালোই চেহারা। কথা হলো যে ছেলেটির পড়া শেষ হলে বিবাহ হবে। আমরাও এ বিষয়ে আর কোনো আপত্তিসূচক ভঙ্গি দেখালাম না। কিন্তু কলেজ পাশ করে ছেলেটি বদ সঙ্গে পড়ে একেবারে বকে গেল। সন্ধে হলে নেশা ভাঙ করত, পরদিন বেলা অবধি ঘুমাতো। কাজকর্মে মন নেই, বাবার ব্যবসাতেও কোনো মন নেই। সতীশ আর ওর স্ত্রী ছেলেকে অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সতীশের স্ত্রী অনেক কান্নাকাটি করেছে, তাতেও খুব একটা লাভ হয়নি। বেশি বকাঝকা করলে ছেলেটি বাড়ি ছেড়ে চলে যাবে বলে ভয় দেখাতো। এসব কথা গ্রামের লোকেদের কাছে শোনা আর কি। সেসব কথা সতীশ আমাকে নিজে মুখে কোনোদিন বলেনি। তা এমন ছেলের সাথে জেনে শুনে কিভাবে মেয়ের বিয়ে দিই? আমিও খোঁজ নিয়ে দেখেছি খবরটা সত্যি। তাই আমি সতীশকে বললাম, আমার এই বিয়েতে মত নেই। তারপর এই পাশের গ্রাম কুলতলিতে একটি ভালো পরিবারে মেয়ের বিয়ে দিয়ে 1 মাস হলো। জামাই সরকারি চাকুরি করে, শিক্ষিত পরিবার। কি বলবো ঠাকুরমশাই, বিয়ের পর থেকেই আমাদের বাড়িতে বিপদ শুরু হয়েছে। অষ্টমঙ্গলায় এসে মেয়েটার আমার ধুম জ্বরে ভুগল। কিছুতেই জ্বর কমলো না, তার সাথে ভুল বকা। শেষে গঞ্জ থেকে ভালো ডাক্তার নিয়ে এলাম। তার ওষুধে শেষে মেয়েটা ভালো হলো। তারপর ছেলেটা জ্বরে পড়ল। 7 দিনেও জ্বর কমে না। আবার সেই ডাক্তারকে বাড়িতে ডেকে আনলাম। তার ওষুধেই ছেলে সুস্থ হলো। তারপরে আমার গিন্নি বিছানায় পড়ল। পেটে ব্যথা আর বমি হতো, শুধু কিছু খেতে পারতো না। একেবারে বিছানায় মিশে গেল। গাড়ি করে সদর হাসপাতালে ভর্তি করালাম। এখন ভালো আছে। এরপর যে কার পালা সেই ভয়েই থাকি। কার যে নজর পড়েছে আমার সংসারে কে জানে। আরও একটা ব্যাপার আছে, সন্ধে হলেই একটা গা ছমছমে ভাব হয় সকলেরই। একটা খারাপ হাওয়া যেন বাড়িতে ঘুরতে থাকে, যেন একটা শুকনো ঝড় বয়ে চলে। আমরা সন্ধে হলেই দরজা জানালা বন্ধ করে বসে থাকি, কেউ বেরোতে পারি না। ছেলে মেয়েগুলিও মাস্টারের বাড়িতে পড়তে যেতে পারে না। জানালাগুলি খটখট করতে থাকে একা একাই। আমরা 4 জন একটা ঘরে বসে সারা রাত জেগে থাকি। কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না। ভোর 4টে নাগাদ আবার সব থেমে যায়।
এক রাতে আমি বাথরুমে যাব বলে দরজায় একটু খুলতেই দেখি বিরাট একটা রাক্ষসের মতন আকৃতির কালো মতন একটা কি যেন উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। কি বিপদের মধ্যে যে আছি কি বলবো আপনাকে। আপনি কি কিছু করতে পারবেন ঠাকুরমশাই? আপনাকে দেখে আমরা ভরসা পেলাম। তাহলে আজ রাতে আমাকে এখানে থাকতে হবে, তন্ত্র মন্ত্র যাগযজ্ঞ করতে হবে, দেখি কিছু করতে পারি কিনা। তোমরা তো জানোই মাতু পাগলির শিষ্য আমি, আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদে কিছু শক্তি আমি পেয়েছিলাম। যে কোনো কঠিন পরিস্থিতিতে তিনিই আমায় পথ দেখাতেন। আমি তার কথাই একটিবার স্মরণ করলাম। তারপর সন্ধে হতেই রমাপতির বাড়ির লোকেরা বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দিল। আমাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেখানেই আমি যজ্ঞের ব্যবস্থা করলাম। আমিও টের পেলাম যে বাইরে একটা ঝোড়ো হাওয়া বইছে, জানালাগুলি খটখট করে নড়ছে, টিনের চালের উপর ধূপধাপ আওয়াজ হচ্ছিল, যেন কেউ চালের উপর লাফাচ্ছে। আমি জোরে জোরে মন্ত্র আওড়াতে লাগলাম। বাড়ির সবাই আমার চারপাশে বসে। অনেকক্ষণ পর যজ্ঞ শেষ করে আমি রমাপতির ছেলেকে বললাম, তুমি যজ্ঞের একটা জ্বলন্ত কাঠ নিয়ে আমার সাথে বাইরে এসো। তোমার কোনো ভয় নেই, আমি আছি। তুমি আমাকে ছুঁয়ে থাকবে, তোমার কোনো ক্ষতি হবে না। আমি এক ঘটি মন্ত্রপুত জল নিয়ে দরজাটা খুললাম। দাওয়ায় বেরিয়েই এক ভয়াবহ দৃশ্য আমার চোখে পড়ল। উঠোনের মাঝখানে বিরাট এক কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে, প্রায় 3 মানুষ সমান উঁচু হবে। মূর্তিটা দুটো প্রকাণ্ড হাত বাড়িয়ে আমাদের তুলে নিতে আসছে। তখনই আমি তার দিকে মন্ত্রপুত জল ছিটোতে শুরু করলাম। ছেলেটিকে বললাম জ্বলন্ত কাঠটিকে ছায়ামূর্তির দিকে বাড়িয়ে ধরতে। প্রচণ্ড আক্রোশে মূর্তিটার মুখ থেকে জন্তুর মতো একটা আওয়াজ বের হতে লাগলো। আমি প্রাণপণে মন্ত্র আওড়াতে আওড়াতে মন্ত্রপুত জলটা ছিটোতে লাগলাম। বিরাট মূর্তিটা 2 হাত 2 দিকে ছড়িয়ে আর্তনাদ করতে লাগলো। এবার আমি যজ্ঞের জ্বলন্ত কাঠটা আমার হাতে নিয়ে মূর্তিটার দিকে ছুঁড়ে দিলাম। সেটা আবার আর্তনাদ করতে করতে ছোট হতে লাগলো। তারপর হঠাৎ উপরের দিকে উঠে বাড়ির পশ্চিম দিকের গাছগাছালির ভেতর অদৃশ্য হয়ে গেল। ঘোষাল বাড়ির সবাই এতক্ষণ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে এই ভয়ানক দৃশ্য দেখছিল। এবার সবাই উঠোনে নেমে এলো। আমি বললাম, আর কোনো ভয় নেই, পিশাচটা আর কখনোই আসবে না। আমি বাড়ির চারিদিক ঘুরে মন্ত্র পড়ে বাড়ি বন্ধন করে দিলাম। তারপর রমাপতিকে বললাম, এই বাড়ির সীমানায় ওটা আর আসবে না। এই পিশাচ চালান করেছিল আপনার বন্ধু সতীশ ঘোষাল। তার ছেলের সাথে আপনি আপনার মেয়ের বিয়ে দেননি। এই অপমান তিনি সহ্য করতে পারেননি, তাই কোনো নিম্ন শ্রেণীর তান্ত্রিকের সাহায্যে এসব করেছিলেন। আক্রোশে বশীভূত হয়ে মানুষ অনেক নিচে নামতে পারে। পরদিন দুপুরে এলাহি ভোজ করে আমি ঘোষাল বাড়ি থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। তারানাথ তার গল্প শেষ করে আর একটা পাসিং শো ধরালেন। আমি কিশোরীকে বললাম, চলো হে কিশোরী, আবার বৃষ্টি নামলে আর বাড়ি যেতে পারবো না। শুনলেন তারানাথ তান্ত্রিক ও গোবিন্দপুরের পিশাচ। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এই ধরনের রোমহর্ষক গল্পগুলি বারবার শোনার জন্যে।